দেখুন, নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। একদিকে যখন এই সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে একটা উত্তাপ ক্রমেই কিন্তু বাড়ছে বাংলার রাজনীতিতে, সবটা মিলিয়ে কিন্তু আজকের এই আলোচনা। ইতিমধ্যে আমাদের স্টুডিওতে রয়েছেন সিপিআইএম থেকে শুভজিৎ বাবু, এখানে রয়েছেন বিজেপির তরফ থেকে কেশবানন্দ বাবু এবং রথীন্দ্রনাথ বাবু রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে, এবং সবশেষে আমার বাদিকে রয়েছেন গৌরাঙ্গ বাবু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সবার সাথে কিন্তু কথা বলবো এই যে একটা ডামাডোল পরিস্থিতি, সাধারণ মানুষ তারা কোথায় যাবেন, তাদের কি পরিস্থিতি হবে, তাদের কি পরিণতি হবে, আদৌ কি ভোটাররা এত কিছুর পরেও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন, কে বসবে বাংলার মসনদে, সবটাই কিন্তু ঠিক করবেন ভোটাররা। তাই ভোটারদের নিয়ে এত খেলা, এত কিছু, এত ঘটনা যখন ঘটছে, রাজনৈতিক মহল তারা কি বলছে। প্রথমে আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। গৌরাঙ্গবাবু, এই পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি কি বলবেন? আপনাদের মন্ত্রীর নামও বাদ যাচ্ছে বলে কিন্তু অভিযোগ। রাত্রি 11:45 থেকে 50-এর মধ্যে তখন দেওয়া হলো, যাদের নাম লিস্ট প্রকাশ করা হলো, কিন্তু লিস্টে নাম দেখা যাচ্ছিল না। আজকে সকালবেলা থেকে নাম দেখতে পারছে সবাই, কার নাম আছে কার নাম বাদ আছে। বেশি বেশি করে বেছে বেছে হিন্দুত্বকে রেখে দেওয়ার জন্য, বাঁচানোর জন্য, দেখানোর জন্য এবং হিন্দু ভোটকে রাখবার জন্য বিজেপি যেভাবে করে ষড়যন্ত্র করে একটি সম্প্রদায়ের মানুষের নাম ইচ্ছাকৃতভাবে তারা বাদ দিচ্ছে, সে একদম লজ্জার বিষয়। 2024-এর নির্বাচনের সময়, লোকসভা ভোটের সময় এদের ভোট নিয়েই নরেন্দ্র মোদী ক্ষমতায় বসেছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। যাদের ভোট নিয়ে বসেছিলেন তাদেরকে 26-এ যখন বাংলার ভোট আসলো, 26-এর সময় তাদেরকে ইনভ্যালিড করে দেওয়া হচ্ছে, তাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। মানুষের সমস্ত ধরনের অধিকারগুলোকে, কথা বলার অধিকার, খাবারের অধিকার, পথ চলার অধিকার, সমস্ত অধিকার বন্ধ করে দেওয়ার পরে এবার ভোটের অধিকারটাকেও তাদের কেড়ে নিতে। আপনারা তো রাস্তায় ছিলেন, আপনারা তো আন্দোলন করেছেন, এমনকি আপনারা ক্যাম্পও করেছেন বিভিন্ন জায়গায়, আপনাদের কি করণীয়? দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে কেস করে দিয়ে এখন পর্যন্ত যে বিচারাধীন কিছু কিছু নামগুলো বেরোচ্ছে, এটা নামটাই বেরোতো না, ট্রাইব্যুনাল পর্যন্ত তারা যেতে পারবে, এই যেতে পারতো না যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে কেসটা না করতেন। মানুষের এখনো সময় আছে, কিন্তু প্রশ্ন একটাই, যে বলা হচ্ছে যে 45 দিনের মধ্যে এডুকেশনের সমস্যাগুলোকে তুলে ধরা হবে এবং সমস্যাগুলোকে সমাধান করা হবে। আর 45 দিনের মধ্যে তো বাংলায় ভোটটাই শেষ হয়ে যাবে। ভোটটা শেষ হয়ে যাওয়ার পরে তখন তার নাম লিস্টে বেরিয়ে কি লাভ? মানুষকে হয়রানি করা এবং পিছন দিক থেকে প্রশাসনকে সাথে নিয়ে নির্বাচন কমিশন বিজেপির পদ্মফুল হয়ে গেছে। তাহলে বলে দেখ, সংবিধান মানে না, বলে দেখ বিজেপি, বলে দেখ যে নির্বাচন কমিশন নয়, ওটা বিজেপির কমিশন। নির্বাচন কমিশনকে আমরা বলছি না নির্বাচন কমিশন। আসবো গৌরাঙ্গবাবুর কাছে আসবো। কেশবদা, এই যে অভিযোগ, এই যে বিস্তর অভিযোগ, একটা বড় অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে, এমনকি কমিশনের গেরুয়াকরণের কথা এই অভিযোগ তুলছে কিন্তু তৃণমূল কংগ্রেস। দেখুন, বলার আগে আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে রামনবমীর নবমীর শুভেচ্ছা জানাচ্ছি। আর বাংলায় রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে, রামনবমীতে তার টের পেয়ে যাবে। এই রাম রাজত্বে কেশব বাবু, এই রাম রাজত্বে কারা থাকতে পারবে? দেখুন, আজকে তৃণমূল যেটা বলছে এটা তাদের কথা, বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়া, এটা তাদের কথা। তারা বলছে, ওটা আপনারা একটু স্পষ্ট করুন, কোন সম্প্রদায়ের নাম কি বাদ যাচ্ছে? আমাদের সবকা সাথ সবকা বিকাশ, কোন সম্প্রদায় নেই। রাজ্যের একজন মন্ত্রী গোলাম রব্বানি, তার নাম বাদ যাচ্ছে। আমরা সময় হিন্দু মুসলিম খ্রিস্টান বলি না, আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ। যারা বিভাজনের রাজনীতি করছে, যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে, তার প্রবক্তা, তার নায়িকা যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায়, ওই জন্য নির্বাচন কমিশনকে যে তার তোপ লাগাচ্ছে বিভিন্নভাবে, তারা একটা স্বাধীন স্বতন্ত্র সংস্থার প্রতি বারবার প্রথম দিন থেকে তার একটা তোপ লাগায় আসছে। এটা তাদের স্বভাব, সব কিছুকে তারা রাজনীতির অ্যাঙ্গেল। বাংলার মানুষ কিন্তু এটা ভালোভাবে নিয়েছে, বাংলার মানুষ এই প্রতিবাদ করেনি, বাংলার মানুষ এটা চাইছে। এসআইআর হচ্ছে, এবং এসআইআর যদি কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, সুপ্রিম কোর্টে গেছিলেন উনি, এবং কোর্টের তত্ত্বাবধান হচ্ছে। তার মানে আজকে যদি তালিকা নিয়ে বা এসআইআর নিয়ে কোনো কথা বলতে চায়, তাহলে কোর্টকেও তারা আঙুল দেখাচ্ছে। তারা সবাইকে আঙুল দেখাতেই জানে, আর মস্তানিতে আঙুল ভাঙতে জানে। তারা গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে। ভারতবর্ষের কোনো রাজ্যে নির্বাচনে
এত প্রাণহানি কোনোদিন হয়নি। ভারতবর্ষে কোনো মানুষ ভোট দিতে গিয়ে একটা মিষ্টির প্যাকেটে মাংসের ভাতের প্যাকেট নিয়ে বাড়িতে ঢোকেনি। যেহেতু কাকা আপনার ভোট হয়েছে আপনি চলে যান, কি দরকার আছে ভোটটা দিতে আসার? ভারতবর্ষে কোনো জায়গায় 50 তলা 20 তলা বিল্ডিং এর নিচে কেশববাবু, যারা ভোটার তাদের নাম তো বাদ যাচ্ছে, যেই সম্প্রদায়েরই হন তারা, এত বছর ধরে তো তারা এখানে রয়েছেন, এখানটায় বড় হয়েছেন। কোন ভারতীয় নাগরিকের ভোট বাদ যাবে না, এটা আমরা প্রথম দিন থেকে বলে এবারে আসছি। যাদের নাম বাদ যাচ্ছে তারা বৈধ ভোটার এবং ভারতীয় নাগরিক যারা, তাদের কোনোদিন কোনো নাম বাদ যাবে না। হ্যাঁ, কেশববাবু, আসবো আপনার কাছে আসি। সিপিআইএম প্রার্থী দিয়েছে, কংগ্রেস আলাদা করে প্রার্থী দিয়েছে, এবারে কোনো জোট নেই। তাহলে এবারে এই যে শেষ মুহূর্ত পর্যন্ত যে তালিকা নিয়ে একটা যে ডামাডোল পরিস্থিতি চলছে, মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ, সিপিআইএম কিভাবে দেখছে? আমরা প্রথম থেকেই এই এসআইআর প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় সেইটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রথম থেকেই দাবি জানিয়ে আসি। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের এসআইআর না, বিহারেও যখন এসআইআর প্রক্রিয়া চলছিল তখনও সেখানে যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো ধরা পড়েছিল, সেখানে যে সমস্ত এসআইআর প্রক্রিয়া হয়ে যাওয়ার পরেও এখনও ভোটার লিস্টে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা বরাবর সুপ্রিম কোর্টের সেটাকে নজরাধীনে আনার চেষ্টা করেছি। এবং বাংলার এসআইআর নিয়ে যে প্রথম এসআইআরের প্রক্রিয়া নিয়ে যে সমস্ত আপত্তিগুলো উঠেছিল এবং সেটা নিয়ে প্রথম যখন সুপ্রিম কোর্টে কেস করেছিল সেটা কিন্তু মোস্তারি বানু করেছিলেন। সেই কেসটা মুর্শিদাবাদের বামপন্থী পরিবারের এক নেত্রী, তিনি কেসটা করেছিলেন। মমতা ব্যানার্জি গিয়েছিলেন অপটিক্স তৈরি করতে, মমতা ব্যানার্জি গিয়েছিলেন ক্যামিও দিতে, এর বাইরে মমতা ব্যানার্জির আর কোনো ভূমিকা ছিল না। কারণ মমতা ব্যানার্জি এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে বলেছিলেন যে উনি বেঁচে থাকতে নাকি পশ্চিমবঙ্গে এসআইআর হবে না। তো এসআইআর তো প্রায় শেষ হতে চললো, 60 লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশনে চলে গেল, তো এখনও তো ওনাকে আমরা জীবিত অবস্থায় দেখছি। সুতরাং এই সমস্ত রাজনৈতিক স্টান্টবাজি না করে আসলে মানুষের যে সমস্যাগুলো কি করা উচিত ছিল, তামিলনাড়ু কেরলের মতো যেখানে বিজেপির শাসন যেখানে নেই সেই সমস্ত রাজ্যতেও তো এসআইআর হচ্ছে, সেখানে রাজ্য সরকারের কি ভূমিকা ছিল? সেখানে রাজ্য সরকার ওখানকার প্রত্যেকটি বৈধ ভোটারের ভোট দান প্রক্রিয়াকে সুনিশ্চিত করার জন্য পুরো এসআইআর প্রক্রিয়াটাকে সাজিয়েছে এমনভাবে যাতে সেখানে সুপ্রিম কোর্টকে কিন্তু ইন্টারভিউ করতে হয়নি। সুপ্রিম কোর্টকে ইন্টারভিউ করতে হলো পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে। সুপ্রিম কোর্টকে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে রায় দান করার সময় এই রিমার্কস তো দিতে হলো যে আমাদের সন্দেহ হচ্ছে যে এই এসআইআর প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চালায়। অভিজিৎ বাবু, এগুলো তো বুঝলাম, কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে, অভিযোগ তুলছে যে একটা সম্প্রদায়ের কথা, সম্প্রদায়কে ধরে ধরে নাম বাদ দেওয়া হচ্ছে। এমনকি বিজেপি বলছে কোনো সম্প্রদায়ে গত ব্যাপার নেই, এখানে যারা বৈধ ভোটার তারাই থাকবেন। আপনারা কি ভাবছেন, এটাতে কোনো সাম্প্রদায়িকতার ব্যাপার রয়েছে রাজনীতি, নাকি বিজেপি যা বলছে সেটাই সঠিক? দেখুন, সাম্প্রদায়িক রাজনীতি বিজেপির একটা অঙ্গ। এইখানে যদি প্রশ্ন করতেই হয় তাহলে এটা ভ্যালিড প্রশ্ন যে হ্যাঁ, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। কেন? তার কারণ আপনি দেখুন মুর্শিদাবাদ এবং মালদার মতো জেলায় যেখানে অ্যাডজুডিকেশনের পরিমাণ সবচেয়ে বেশি, সেখানে আনম্যাপড ভোটারের সংখ্যা ছিল <2%। তাহলে <2% আনম্যাপড ভোটার মানে হচ্ছে তাদের সাথে 2002-এর ভোটার লিস্টের কোনো লিঙ্ক করা যায়নি। তার মানে বাকিদের ক্ষেত্রে তো করা গেছে। তাহলে বাকিদের ক্ষেত্রে যদি করা হয়ে গিয়ে থাকে তাহলে এত সংখ্যক ভোটারের নাম কি করে এই দুই জেলা থেকে সব থেকে বেশি, তারপরে উত্তর দিনাজপুর, যে এত সংখ্যক ভোটারের নাম কি করে তাহলে অ্যাডজুডিকেশনের তালিকার মধ্যে চলে এলো? মানে সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে, যে জেলাগুলো রয়েছে, সেই জায়গাগুলো থেকেই কিন্তু নাম বাদ যাচ্ছে, সিপিএম অভিযোগ করছে। সংখ্যালঘুরা আপনাদের কি ভোটার ছিল? এক সময় তো আপনাদেরই ভোটার ছিল, তৃণমূলও ছিল না বা বিজেপিও ছিল না। আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টাকে? দেখুন, ভারতবর্ষে প্রতিনিধিত্ব আইনে পরিষ্কারভাবে বলা আছে যে কিভাবে কি নির্বাচন পরিচালিত হবে ইত্যাদি। আমি কিন্তু খুব সংক্ষেপে খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। ক্ষমতায় যারা থাকবে উত্তর তারা দেবে। ক্ষমতায় যারা আছে তারা এখন পরস্পরের পৃষ্ঠকুণ্ডয়নে ব্যস্ত এবং একটা মক ফাইটের মধ্যে লিপ্ত হয়ে আছে। টিএমসি দেখাচ্ছে বিজেপি, বিজেপি দেখাচ্ছে টিএমসি। ব্যাপারটা এরকম নয়। আসলে যে সমস্ত স্বয়ংশাসিত সংস্থাগুলো ভারতবর্ষে ছিল সেখানে ভারত সরকার তাদেরকে রাজনীতিকরণ পুরোপুরি কমপ্লিট করেছে। রাজ্যে যে স্বয়ংশাসিত সংস্থাগুলো ছিল, এমনকি পিএসসির মতো সংস্থা ছিল, তাকে আরও রাজনীতিকরণ ঘটিয়ে দিয়েছে এখানকার শাসক গোষ্ঠী। কাজেই এদের কাছ থেকে রাজনীতির বাইরে অন্য কিছু আশা করা মূর্খামি, অন্য কিচ্ছু নাই। আর যারা যে বাদ দেওয়ার যে ব্যাপারটা বলছেন, এই ক্ষেত্রটায় এবার বলি, শাসক গোষ্ঠী প্রথমে যেমন বলল যে আমরা এসআইআর এর বিরোধিতা করছি, কিন্তু যখন
এতে কি বলবো আমি না নির্বাচন কমিটি আর কি নির্বাচন বললো যে আমাদেরকে এই পর্যন্ত লোক দাও, এই কাজটা করতে হবে। সে লোক দিতে পেরেছে? কেন দিতে পারেনি? কারণ পশ্চিমবঙ্গ সরকার 11 সালে ক্ষমতায় আসার পরে ন্যূনতম যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু করেনি। মানে এই মুহূর্তে আমি একটা কথা বলি, উত্তর দিনাজপুরের ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টে স্যাংশন পোস্ট হচ্ছে 503 আর আছে 153। তাহলে লোক দেবে কোত্থেকে? লোক তো নাই, লোক দেবে কোত্থেকে? আননেসেসারি লোক চাই তো লাভ নেই। মূল ব্যাপারটা হচ্ছে সাধারণ তার মানে কি এখানকার যারা ছিলেন, এখানকার কর্মীরা থাকলে কি তাহলে এই নামগুলো বাদ যেত? সাধারণ মানুষের জীবন জীবিকার থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই মক ফাইটটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে মিলিতভাবে করে যাচ্ছে। মূল কথা হলো সাধারণ মানুষকে আরো বেশি করে একটা ব্যর্থতার মধ্যে ঠেলে দেওয়া, এটা ঠেলে দেওয়া। বলবেন কেশব বাবু? সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল সবাই দেখেছি আমরা, কি ভয়ানক, কি বিভীষিকা, কি গুন্ডাগিরি, কি ক্লাব রাজনীতি। তারই মানসপুত্রী মমতা সিদ্ধার্থ শঙ্করের অত্যাচার থেকে অনেকটা এগিয়ে গেছে। মমতা কোনোদিনই সুস্থ ভোট, নিরপেক্ষ ভোট এবং শান্তিতে ভোট হতে দেবে না। এটা দীর্ঘ 15 বছর বুঝতে লাগলো নির্বাচন কমিশনকে, এটাই একটা আশ্চর্যের বিষয়। তবু বলছি বুঝছে, দেরিতে হলো নির্বাচন কমিশন বুঝেছে। নির্বাচন কমিশন যার জন্য বলেছেন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং বুঝছেন যেন না হয়, ভোটদানে যেন বাধা দিতে না পারে এবং ছাপ্পা ভোট আটকাতে গিয়ে নির্বাচন কমিশনের আমরা তুলে আসেন এতদিন ধরে, সে ছাপ্পা থেকে শুরু করে সমস্তটাই, সেগুলো কি বন্ধ হবে বা সেইভাবে কি আপনারা ভোট করাতে পারবেন? কমিশনের উপরে ভরসা? আমরা করার কিছু নেই, নির্বাচন কমিশন ভোট করবে, করাবেন। এত কিছুর পরে কি মনে হয় তার ব্যবস্থার মধ্য দিয়ে করাবেন, এটা বিশ্বাস রাখতে হবে আমাদেরকে। তাই বলে এই যে মমতা বলছে অমুক পরিবর্তন করলো, ধমুক পরিবর্তন করলো, ডিএম পাল্টে দিল, স্বাস্থ্য প্রশাসন পাল্টে দিচ্ছে, এই যে মমতা অভিযোগ আপনারা তাহলে প্রশাসন পাল্টে দেওয়াতে আপনাদের কি কোনো সুবিধা হলো না? যেটা মমতার প্রশাসন দিয়ে কি নির্বাচন ভালো হয়েছে? বাংলার মানুষ কি বলছেন? না, অসংখ্য মারা গেছে, ভোটের আগে মরেছে, ভোটের পরে মরেছে, কোথাও কোনো রাজ্যে এই ধরনের মরে নেই। আইএএস, আইপিএস, এমনকি শীর্ষ স্তরের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তাদেরকে সরিয়ে দেওয়া হলো। তাহলেও কি মনে হয় ওনারা যা বলছেন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হবে? 2024 সালের লোকসভা নির্বাচনে গোটা ভারতবর্ষে বুথ ক্যাপচারিং এর রিপোর্টের শীর্ষস্থানে ছিল পশ্চিমবঙ্গ। 875টা বুথ ক্যাপচারিং এর রিপোর্ট হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে সেই কারা করেছিল? বিজেপিকে দেখা যায় অভিযোগ করতে বারংবার, এবং আপনারা কি করেছিলেন? আমাদের দিক থেকে অভিযোগ হয়েছিল ডায়মন্ড হারবারে তো অবাধে বুথ লুট হয়েছে। উত্তরবঙ্গের নিরিখে যদি বলি, উত্তরবঙ্গের নিরিখে শুধু তো ধরবো না আমরা, উত্তরবঙ্গে যতটা সব অবাধে নির্বাচন হয়েছে, দক্ষিণবঙ্গে যত সিট করলো তত গিয়ে তো এই নির্বাচন লুট করার প্রবণতাটা বেড়ে গেল। গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে অজস্র বুথে গোটা নির্বাচন চলাকালীন সিসিটিভি বন্ধ ছিল। নির্বাচন কমিশনার কি করেছে, কি সে পদক্ষেপ নিয়েছে সেই বুথগুলোতে রিপোল করানো? এসব বাবু যেই অভিযোগ আপনারা তুলে আসছেন এতদিন ধরে, বুথ জ্যাম করা, ভোট লুট করা, সেই ধরনের অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস তুলছে এখন আপনাদের নেতার বিরুদ্ধে, বিরোধী দল গৌরাঙ্গবাবু। আপনারা এর আগে কিন্তু এই ধরনের আমি তো শুভেন্দু অধিকারীর কথা তো বলবোই। শুভেন্দু অধিকারী তো 2009 সাল থেকেই অমিত শাহের সাথে গোপন ঘরে দেখা করে এসেছিলেন এবং তৃণমূলে থেকে ভিতরে কি কাজ করছিলেন তিনি নিজেই হচ্ছে প্রকাশ্য যেদিন জয়েন করলেন সেদিন বলে দিয়েছিলেন যে আমরা সেদিনই তিনি তাহলে বিজেপির হয়েই কাজ করতেছিলেন এবং তার জন্য ভোট ব্যাংক লুট করে যা করার প্রক্রিয়া এবং মানুষকে বিপদগ্রস্ত করা। আমি খালি একটা কথা বলবো যে ত্রিপুরাতে 94% আনকনটেস্টেড ভোট হয়ে যায় পঞ্চায়েত নির্বাচনে। সেখানে কি ভোট জ্যাম হয়নি? সেখানে কি রিগিং হয়নি?
সেখানে কি ভোটের ক্যান্ডিডেটকে কি তার নমিনেশন প্লেস করতে দেওয়া হয়েছিল? এই প্রশ্নটা যদি উনি দেন তাহলে ভালো লাগবে। 94% গোটা বিশ্বে কোনো এমন একটা স্টেট নাই যেখানে হয়েছে 94% আনকনটেস্টেড ভোট। সব বিজেপি জিতে নিচ্ছে, সব বিজেপি জিতে নিচ্ছে, কারণ ক্যান্ডিডেটকে দাঁড়াতে দেওয়া হয়নি সেখানটায়। বিজেপি এমন একটা সন্ত্রাসবাদী দল, যখনই ক্ষমতায় আসছে, যে কোনো জায়গাতে আসছে, আমি এই নিউজ চ্যানেলগুলোতে দেখানো হয় না, তাই বিহারে ভোট লুটের যে ঘটনা ঘটেছে, বিহারে যেভাবে করে প্রশাসনকে সাথে নিয়ে যারা হারা ক্যান্ডিডেট তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে ডিএমকে দিয়ে প্রশাসন নির্বাচন কমিশনকে দিয়ে, না হলে পরে আরে এবারও নো হয়নি, কারণ ওনাদের সমস্ত লোক ছিলেন, ওনারা সব জানেন। এবার তৃণমূল অভিযোগ তুলছে বিজেপির বিরুদ্ধে প্রশাসনকে দিয়ে ভোট করানো, বিজেপি অভিযোগ তুলে আসছে প্রশাসনকে দিয়ে ভোট করানো। কথা বলি, আজ থেকে দিন তিনেক আগে উত্তর কোরিয়ায় ইলেকশন হয়ে গেছে, সেখানে বর্তমান শাসক 99.53% ভোট নিয়ে জিতে এসে তিনি বলছেন যে এখানে গণতান্ত্রিক উপায়ে ভোট হয়েছে এবং গণতন্ত্র সুরক্ষিত আছে। ঘোড়ায় হাসবে না? ঘোড়ায় হাসবে তো। 99.53% ভোট নিয়ে তারা ক্ষমতায় এসছে উত্তর কোরিয়াতে। পশ্চিমবঙ্গেও তাই হচ্ছে। আসলে আমি যে কথাটা বললাম যে পারস্পরিক পৃষ্ঠকুণ্ডয়ন, এবং তারা সত্যি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে ইলেকশন হচ্ছে, এত মাতামাতি নেই। রথীন বাবু, এসআইআর তো সব রাজ্যেই হচ্ছে কম বেশি, কি হয়েছে? এসআইআর তো সব রাজ্যে কম বেশি হচ্ছে। কেশব বাবু, শুধুমাত্র বাংলা নিয়ে কেন এত উৎসাহ, বাংলা নিয়ে কেন এত ঝামেলা, কেন এত ঝগড়াঝাটি, এত কিছু এত বারবার করে? এই বিষয়ে উত্তর কোরিয়া উদাহরণ দিয়ে লাভ নাই। পশ্চিমবঙ্গে দেখা যাবে বাঙালিদের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়ে। বলছি উত্তর কোরিয়া উদাহরণ দিয়ে লাভ নাই। পশ্চিমবঙ্গে দেখুন আপনি, 99% পৌরসভা ওদের, 99 পঞ্চায়েত ওদের। কি করে হয়? যারা গণতন্ত্রকে প্রদর্শন করে, কয়েকদিন আগে রায়গঞ্জ বর্তমান নির্বাচন কমিশনার জ্ঞানেন্দ্র বাবুর মেয়ে এবং জামাই, তারা দুজনে আইএএস অফিসার। তার আইএএস এর যারা চাকরি করে তাদের মানে ইউপিএসসির একটা নির্দিষ্ট আইন আছে যে যদি স্বামী স্ত্রী দুজনেই যদি আইএএস হয় তারা এক জেলায় পোস্টিং পাবে না। তারা এক জেলাতে, শ্রীনগরে পোস্টিং ছিল, তারা এখন উঠে এসে একটা স্পেসিফিক প্রশ্ন, যে বিভিন্ন রাজ্যে যখন এসআইআর হচ্ছে, এত কিছু শোনা যাচ্ছে না, এত কিছু হচ্ছে না, কেন শুধুমাত্র বাংলায়? কারণ আমাদের বাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় আছে এবং এখানে বিজেপি একটা মানে ডামি দল হিসাবে তৃণমূলের সাথে লড়াই করছে। এটারও পরিষ্কার ডামি দল কেন বলছি, কারণ হচ্ছে আজকে বিজেপি যদি সত্যিকারের যদি এই রাজ্যে ক্ষমতায় আসতে চাইতো, তাহলে এই রাজ্যে চাকরি দুর্নীতি, বালু চুরি, কয়লা চুরি, এগুলো এই যে সমস্ত তদন্ত প্রক্রিয়া কি করে একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। আগে রাম পরে বাম, এই প্রশ্ন তোলা হয়েছিল, আগে রাম পরে বাম, তার মানে আগে রাম তারপরে বাম, যেই অভিযোগ তুলে আসছে তারা, তাহলে সেই ক্ষেত্রে কি কোনো সুবিধা করে দেওয়ার বিষয় রয়েছে? সুবিধা করার কোনো ব্যাপার নেই। আজকে বিজেপি যে কথাটা বলছে যে সিপিএম নাকি তৃণমূলের ভোট করছে বা বিজেপির ভোট কেটে তৃণমূলের সুবিধা করছে। আজকে 2014 সালের লোকসভা নির্বাচনের ভোট শেয়ার দেখুন আর 2016 সালের বিধানসভা নির্বাচনের ভোট শেয়ার দেখুন, দেখে নিন আর্কাইভ তুলে। সেখানে 2014 সাল থেকে 2016 সালে ঠিক যে 10% ভোটটা বিজেপির কমেছিল, সেই 10% ভোট না, যেটা বামের ভোট ছিল সেই ভোটটা তো নিশ্চয়ই এদিকে ওদিকে সরেছে। যদি ধরে নেওয়া যায় অন্য কোথাও গিয়েছে, তৃণমূলের কাছে আসবো, কোন দিকে গিয়ে থাকতে পারে? দেখুন, 2011 সালে যদি ঘটনা দেখি আমরা, তাহলে সেখানে দেখতে পারবো 34% মতো বা 33% মতো ভোট ছিল সিপিএমের। সিপিএম সেই ভোট ধরে রাখতে পারে নাই, কারণ তাদের খুব মাথার মধ্যে একটা পোকা ঢুকলো। এবারে তো সিপিএমও প্রার্থী দিয়েছে। হ্যাঁ, সিপিএম প্রার্থী দিয়েছে। সিপিএম আমরা চাই, আমাদের লড়াই তো সিপিএম এর সাথে রায়গঞ্জে, আমাদের লড়াই বিজেপির সাথে নয় তো। সিপিএম নিজের ভোট নিজেকে ধরে রাখুক। সিপিএম কংগ্রেসের হাত ধরতে গেছিল, মানুষ ভোট দিয়ে দিচ্ছে বিজেপিকে। কংগ্রেসের হাত ধরতে গেছিল, 10 বছর ধরে কংগ্রেসের হাত ধরেছিল, সব ভোট সুইং করে চলে গেছে। আপনাদের ভোটার কারা? আমাদের ভোটার কারা? সিপিএম আর
বাংলার জনগণ আমাদের ভোটার। এই যে যেটা ওনারা অভিযোগ তুলছেন, কংগ্রেস দীর্ঘদিন এ রাজ্যে ক্ষমতায় ছিল, তার পরবর্তীতে বামফ্রন্ট ছিল, নতুন করে বিজেপির ভোট ব্যাংক তারা। আমাদের পা দেওয়া দরকার নেই। 26 নির্বাচন তৃণমূলের বিসর্জন, জনগণ বলছে, আমাদের ভোটার জনগণ। এটা বাংলা তো বাংলায় জিজ্ঞাসা না, বিজেপির ভোটার কারা? বিজেপির ভোটার কারা? বিজেপির ভোটার কারা? সুযোগ সন্ধানীরা। সুযোগ সন্ধানীরা, হ্যাঁ, তারা সুযোগ সন্ধানী যারা, তারা বিজেপির ভোটার। যে সুযোগ সন্ধানী মানে বিজেপি যদি ক্ষমতায় আসে আবার কিছু করে কমে খাবে, সেই জন্যে। আদর্শ কিসের আদর্শ? কিসের আদর্শ বলেন আপনি? কার আদর্শের কথা বলছেন আপনি? বলুন তো, বালুরঘাটে এই যে আমাদের আগে যে এমপি ছিলেন, তাকে যিনি তুলে ধরেছিলেন, তিনি বাড়িতে ফিরে গেছেন। কারণ কি জানেন? নিজেদের অন্তর্দ্বন্দ্বে, অর্থাৎ সুযোগ সন্ধানীরা ওখানে। এতজন ভোটার প্রত্যেকে, আপনি রতিনবাবু ভোটারদের সুযোগ সন্ধানী বলছেন অন ক্যামেরা, সুযোগ সন্ধানী বলছেন অন ক্যামেরা, সুযোগ সন্ধানী ভোটারদের। তৃণমূল কংগ্রেস তার কোন কি আদর্শ আছে বলুন? তাদের কি আছে? কোনো আদর্শে কোনো কিছু নেই। বিজেপি তারা একদম চরম দক্ষিণপন্থী একটা রাজনৈতিক দল, এবং যেখানে সুযোগ দেখবে সেখানে ওরা। আপনারাও তো দক্ষিণপন্থী রাজনৈতিক দল, তাহলে আপনারা কেন আসতে পারছেন না? একমাত্র ভারতবর্ষের মধ্যে কংগ্রেস বুক ঠুকে বলবে যে ভারতীয় কংগ্রেসের মধ্যে দক্ষিণপন্থী, সমাজবাদী, সব ধর্ম মানসিকতার লোক আছে, এবং তারা সেখানে নেতৃত্ব দেয়। আপনি জেনে রাখুন, না হলে এখানকার অর্থনীতি, এখানকার একমাত্র বামপন্থী, আপনারা প্রত্যেকেই ডানপন্থী, তাহলে আপনারা কেন ভোট পাচ্ছেন না? মিশ্র অর্থনীতি হতো না। ধর্মবাদ কথাটা এই যে ইয়েতে আসছে, আপনার সেকুলারিজম যে কথাটা এসছে, রায়গঞ্জের ক্ষেত্রেও দেখা যাচ্ছে 2000, 1500 এর মধ্যে কংগ্রেসের ভোট থাকছে কেন? রায়গঞ্জের ক্ষেত্রেও দেখা যাচ্ছে 1500, 2000 ভোট পাচ্ছে কংগ্রেস কেন? যেটা একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। না, তা নয়। রায়গঞ্জে কি ভোট হয়েছে? ভোট হতে দিয়েছে? ভোট হয়েছে? আপনারা বলুন। কোথাও ভোট, আপনাদের ভোটারগুলো চলে গিয়েছে। ভোট দিতে তো হয়, আপনাদের ভোটারগুলোই চলে গিয়েছে। স্বাভাবিক। ভোট তো হয়নি। আরে ভোট কেন্দ্রের মধ্যে লোককে গুলি করে মারা হয়েছে। আপনি কি বলছেন? যেগুলো করা হয়নি, যে একবার যখন ভোট কেন্দ্রের মধ্যে একজনকে গুলি করে লোকসভা, কেন্দ্রীয় বাহিনী, লোকসভা, বিধানসভা, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট। সেই বুথে কারা ভোট দেয় এবার নিজে চিন্তা করুন। সেই বুথে, যে বুথে একজন লোককে গুলি করে মারা হয়, এবার পার্শ্ববর্তী বুথগুলোতে কারা ভোট দেয় নিজেরা ভাবুন। আমাদের হতে হবে না। আমি ধরে নিচ্ছি রতিনবাবু, কংগ্রেস থেকে তৃণমূলের জন্ম, এবং কংগ্রেসের ভোটাররাই হয়তো তৃণমূলকে পছন্দ করেছে। যেটা অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে যে বামের ভোটটা রামে গিয়েছে, সে কারণে বিজেপির নতুন করে ভোট ব্যাংক ছিল না, ভোটার ছিল না। হয়তো কোনো কারণে শাসক দল বা আপনাদের উপরে রাগ করে হয়তো সেই ভোটারগুলোই চলে গিয়েছে। আপনি বললেন অন ক্যামেরা সুযোগ সন্ধানী, সবাই কি সুযোগ সন্ধানী? আপনি কি তাই মনে করেন? না, আমি কোন ভোটারকে সুযোগ সন্ধানী বলতে চাই না। দেখুন, ভোটার হচ্ছে, ভোট দেয় হচ্ছে তার নিজের পারসেপশনের উপর, তার নিজের আবেগের উপর। এইবার মানুষকে, প্রত্যেকটি রাজনৈতিক দলকে তার নিজের পারসেপশন তৈরি করতে হবে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে, সঠিক ইস্যুর উপর। কিন্তু আজকে রায়গঞ্জ কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, পৌরসভা থেকে শুরু করে বিধানসভা, সর্বত্র, এমনকি লোকসভাও। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিম তিনি সাংসদ হলেন, ঠিক আছে। বিষয়টা কিন্তু কংগ্রেস আর সিপিএম এর মধ্যে সীমাবদ্ধ ছিল। দেবশ্রী চৌধুরী কিভাবে এত ভোট পেয়ে গেলেন? 2014 সাল, 2011 এবং 2011 সাল এবং 2014 সালের পর থেকে এই রাজ্যের মধ্যে যেভাবে বাইনারি পলিটিক্স, সাম্প্রদায়িক যে বাইনারি পলিটিক্স তৈরি করার চেষ্টা করেছে তৃণমূল এবং বিজেপি মিলে, তাতে কি হয়েছে, বহু সংখ্যক মানুষ, আমরা মেনে নিচ্ছি বহু সংখ্যক মানুষ বিভ্রান্ত হয়েছে। তাদের কাছে মনে হয়েছে যে রুজি রুটির যে আন্দোলন, সেই আন্দোলনের থেকে আমরা হয়তো পিছিয়ে পড়ছি। হ্যাঁ, হয়তো ধর্মরক্ষার বিষয়টাই অনেকের কাছে মূল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের কাছে মানুষ, এবারে তো ধর্মের আন্দোলন, এবারে তো ধর্মের ভোট, এরকম তো একটা হাওয়া পরিবেশ দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা কত নম্বরে থাকবেন? তৃণমূল বিজেপির আপনারা কত নম্বরে থাকবেন? কত পার্সেন্ট পাবেন? আমাদের
পার্সেন্টেজটা পরের কথা, আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে ধর্মের রাজনীতি থেকে শিফট করে রুজি রুটির লড়াই নিয়ে আসা। তৃণমূল কিন্তু রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে বলছে বাকিরা কেউ নয়, কংগ্রেস নয়, বিজেপি নয়, সরাসরি বামের সঙ্গে টক্কর হবে তৃণমূল। আমার সাথে টক্কর হবে তো, কারণ গত কয়েক বছর ধরে যেভাবে ধারাবাহিকভাবে গোটা রাজ্য জুড়ে, কিছুদিন আগে আমরা বাংলা বাঁচাও যাত্রা করেছি, গোটা রাজ্য জুড়ে করেছি, যেভাবে ধারাবাহিকভাবে বামপন্থীরা সমস্ত রকম দুর্নীতি এবং সাম্প্রদায়িক যে রাজনীতির বিরুদ্ধে রাস্তায় থেকেছে, সেই আন্দোলনকে ভয় পেয়ে আজকে তৃণমূল স্বীকার করতে বাধ্য হচ্ছে যে বামেরাই হচ্ছে মূল প্রতিপক্ষ। গৌরাঙ্গবাবু কি বলবেন? বললাম যে সিপিএম এর শিক্ষানো বলি, পশ্চিমবঙ্গে 35 বছর বামফ্রন্ট সরকার থাকার সময়ে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, রুজি রুটি সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিল, কোনো চাকরি বাকরি কোনো কিছু ছিল না। আজকে রায়গঞ্জে যদি পারসেপশন বলি, রায়গঞ্জের শিক্ষাক্ষেত্রের কথা বলছি, রায়গঞ্জে MA PhDর মতো ইউনিভার্সিটি ওনারা দিতে পারেন নাই। তৃণমূল কংগ্রেস ইউনিভার্সিটি দিয়েছে, তৃণমূল কংগ্রেস মেডিকেল কলেজ দিয়েছে, যেখানে ডাক্তার বের হচ্ছে। শিক্ষা এবং স্বাস্থ্যে রায়গঞ্জে নয় পশ্চিমবঙ্গে উন্নয়ন হচ্ছে, ওনারা ইউনিভার্সিটি দিতে পারে না MA PhD। আমরা গিয়ে করতাম শিলিগুড়িতে, মালদাতে গিয়ে করতাম, দিতে পারে নাই। ডাক্তার আমরা দিয়েছি, প্রতি বছর 100টা করে ডাক্তার বের হচ্ছে। আজকে ওনাদের পারসেপশন হচ্ছে কোর্টে কেস করে চাকরি আটকে দেওয়া, ওনারা হচ্ছে শিক্ষাক্ষেত্রটাকে নষ্ট কি করছে। বলবেন এই যে ভোটাররা যে চেঞ্জ হয়ে যাচ্ছে বা ভোট ব্যাংক চেঞ্জ হচ্ছে, আপনারা কোথায় থাকবেন? সর্বভারতীয় জাতীয় কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস পশ্চিমবঙ্গ তারা সিদ্ধান্ত নিয়েছে, এবার আমরা এককভাবে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেক 294 তাতে কি আপনাদের লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে। তাহলে কি এতদিন বামের সঙ্গে জোটটা কি আপনাদের ক্ষতি হয়েছে? শুধু তাই নয়, এবার লড়াই দেখবে। বামের সঙ্গে জোটে কি আপনাদের এতদিন ক্ষতি হয়েছে? তা কেন? আমরা তো কোনো বলিনি, এতদিন প্রয়োজন ছিল, রাজনৈতিক প্রয়োজন ছিল, আমরা হ্যান্ডশেক করেছি। এখন আমরা হ্যান্ডশেক করেছি, এখন আমাদের প্রয়োজন না, আমরা এককভাবে পথ চলবো, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা বলি, আজকে ওই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, যে লোভ মানুষকে কোন জায়গায় নিয়ে গেছে, মানুষের লোভটাকে খুব সুচতুরভাবে ব্যবহার করা হচ্ছে এই পশ্চিমবঙ্গে, ভাতা ভান্ডার অমুক তমুক ইত্যাদি ইত্যাদি করে। সেটা কখনো খেয়াল করেছে? একদম মানুষ এইভাবে এই কথা বলে মহিলাদের, ছাত্রদের, যুবদের অপমান করা হচ্ছে। ওনারা ঘরে কিন্তু ভাতা পাচ্ছে না, উনিও দিয়ে ভাতার জন্য আন্দোলনে থাকেন, উনিও ভাতা পান। হ্যাঁ, যাদের ভাতা পাওয়ার কথা তারা কিন্তু ভাতা পায় না। বিজেপিও তো ভাতার কথা বলছে, ক্ষমতায় এলে ভাতার পরিমাণ বাড়িয়ে দেবে বলে। 500 ভাতা যদি এলাও হয়, 50টা নির্দিষ্ট জায়গায় যায়, বাকি 450টা কোনো না কোনো তৃণমূল নেতার অ্যাকাউন্টে যায়। আপনি লিখে রাখুন, আমি বলছি। না, বিজেপিও তো বলছে তারা যদি ক্ষমতায় আসেন হয়তো লক্ষ্মীর ভান্ডার বা আদার্স যেগুলো ভাতাগুলো রয়েছে সেগুলো বাড়িয়ে দেওয়া হবে। এটাই তো নিয়ম। বললেন শুরুতে আপনাদের প্রতিশ্রুতি কি থাকছে? আপনাদের প্রতিশ্রুতি এটা আমার কথা নয়, মোহন ভাগবত নিজে বলেছেন, পশ্চিমবঙ্গে বদলে যেন কোনো ক্রমে সিপিএম বা অন্য কোনো রাজনৈতিক দল না আসে, ওখানে যদি বিজেপি আসলো ঠিক, আর না হলে মমতাই থাকুক। ওনাদের কথা কংগ্রেস হচ্ছে আদর্শচ্যুত, মানুষের পারসেপশন বুঝতে পারতেছে না। ডক্টর বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল জয়ী, তিনি বলে দিয়েছেন মানুষের কাছে করোনার পরে মানুষকে বাঁচাতে গেলে পরে তাদেরকে অর্থনৈতিকভাবে সক্ষম করতে লাগবে, প্রতিটা ঘরে ঘরে অ্যাকাউন্টে টাকা দিতে লাগবে। এটার জন্যই টাকাটা যাচ্ছে মানুষের কাছে, মানুষকে শক্তিশালী ভাতার কথা হচ্ছে। আপনারাও তো বলছেন যে ভাতা দেবেন। বাংলার মানুষ কি ভাতাতে সন্তুষ্ট? আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। যেই আলোচনা সেটাতেই ফিরবো।
আপনারাও তো ক্ষমতায় আসলে বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বা এই ধরনের যে ভাতাগুলো দেওয়া হয় সেই অ্যামাউন্টটা বাড়িয়ে দেবেন আপনারা। শুনুন, এটা সংস্কৃত শব্দ আছে, ঋণং কৃত্বা ঘৃতং পিবেন যাবজ্জীবেন তাবৎ পিবেন। মমতা এই শ্লোকটা খুব সুন্দরভাবে উনি মুখস্থ করেছিলেন। উনি ভাতা দিচ্ছেন, চাকরি দিতে পারছেন না, অল্টারনেট কিছু ভাতা দিয়ে উনি সন্তুষ্টি করছেন। চাকরি দিতে পারছেন না, উনি একটা ভাতা দিয়ে, এই জন্য উনি দুঃখ প্রকাশ করার পরে ভাতাটা দিয়ে ব্যাখ্যা করে ভালো, সেটাকে উন্নয়ন বলে উনি চালাচ্ছেন। এটা দুর্ভাগ্য। এক, ভাতা দিয়ে দিয়ে যখন অভ্যাস করেছে, বিজেপি আসলে 3,000 টাকা দেবে, 1,500 টাকা না, 3,000 1,500 টাকা কিছু না, কোথা থেকে দেবে, কোথা থেকে দেবে? কিন্তু বিজেপিতে পরিকাঠামো ডেভেলপ করে দিবে, উন্নয়ন করে দিবে, উন্নয়নের টাকা উদ্বৃত্ত যে রাজস্ব আয় হবে সেখান থেকে দেবে, ঋণ করে দেবে না। ভাতার রাজনীতিতে কোথাও কি বাম কংগ্রেস ধামাচাপা পড়ে যাবে? না, ধামাচাপা পড়ার কোনো প্রশ্ন আসে না, কারণ আমরা পরিষ্কারভাবে বলেছি যে আমরা ভাতার বিরোধী নই। যে সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে না তাকে ভাতা দিয়ে এই রাজ্যের মানুষকে রুজি রুটির ব্যবস্থা করতেই হবে। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে এ রাজ্যে কর্মসংস্থানের জায়গাটা কোথায় রয়েছে। আজকে এ রাজ্যের মালদা বলুন, মুর্শিদাবাদ বলুন, উত্তর দিনাজপুর, আমাদের জেলার কথা বলুন, আপনি গ্রামে গ্রামে যান, অজস্র পরিযায়ী শ্রমিক। এই ভোট চলে যাবে, দেখবেন অজস্র পরিযায়ী শ্রমিক ট্রেনে ভরে ভরে সব কেরলে যাবে, পাঞ্জাবে যাবে, মহারাষ্ট্রে যাবে কাজ করার জন্য। তাহলে আজকে এই রাজ্যে সিপিএম এর সময় হ্যাঁ ছিল তো, বলছি তো 11 বছরে 1.5 লক্ষ শুধু হাই স্কুলে নিয়োগ হয়েছে। আজকে তৃণমূল আমলে 8,000 স্কুল বন্ধ হওয়ার পথে। উনি তো একজন শিক্ষক, উনি শিক্ষক, এই তথ্যটা দিন। 8,000 স্কুল বন্ধ হচ্ছে কেন সেটা তৃণমূল বলবে। 8,000 স্কুলের শিক্ষক নিয়োগ কে করবে? উত্তর নেব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে সিপিএম এর তাবর নেতারা তারা বাংলার যুবকদের ভবিষ্যৎ করার জন্য তাদের চাকরিগুলোকে কোর্ট কেস করে আটকেছে। 2 কোটি চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, 40% বেকারত্ব করেছে মমতা সবাই। জিডিপি আজকে গোটা দেশ থেকে বাংলার জিডিপি সব থেকে বেশি। বাংলার মানুষ এখনো প্রতিদিন ভাত খেয়ে বেঁচে থাকে। ওদের সময় পিঁপড়ের ডিম খেত, সিপিএম এর সময় পিঁপড়ের ডিম খেয়ে বসে থাকতো। ওটার উত্তরটা আগে দেখ। আর আজকে করোনার সময়কালে যখন নোটবন্দি হয়ে গেছিল, গোটা দেশের মানুষ না খেয়েছিল। কিছুর মধ্যে কংগ্রেসের অবস্থান কোথায়? কংগ্রেসকে কোথায় খুঁজে পাবো এত কিছু? কংগ্রেসকে মানুষের মধ্যেই পাবেন খুঁজে। মানুষ এখনো কংগ্রেসের সপক্ষে আছে, শুধু উপযুক্ত পরিবেশের অপেক্ষায় তার অপেক্ষা করে আছে। আপনি হ্যাঁ, অবশ্যই কংগ্রেস লোভী মানুষ খুঁজে পাচ্ছে। আমরা জনগণকে জনার্দন বলি, জনগণ দেবতা বলি, জনগণ ক্ষমতা আনবে। শুনুন, বিজেপি আসলে 7ম পে কমিশন চালু করবে। বিজেপি আসলে সমস্ত কর্মী যত ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার আগে একই কথা বলেছিল, 7ম পে কমিশন চালু করবে। আজ অব্দি করেনি। এটা ভাওতা, এটা দেখুন, বাংলার ক্ষেত্রে দেখুন, যতগুলো দপ্তর ফাঁকা আছে, যত চাকরি বাকি আছে, সমস্ত চাকরিগুলো রেগুলারাইজ করা হবে। এটা বড় প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। কমিশনের বিষয়ে ওনাদেরকে বিজেপিকে দরকার নাই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করে দিয়েছে 7ম পে কমিশন হবে। কেন্দ্রের 6ষ্ঠ পে কমিশনের সময় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটাই পে কমিশন করতে পারছে, আর সেই পে কমিশনের সময় সেই সেন্ট্রালের হারে টিচারদের বেতন বৃদ্ধি হয়েছে। সেন্ট্রালের হারে 2000 আমাদের যে 7ম পে কমিশন অলরেডি আমাদের সরকার ডিক্লেয়ার করেছে, এবং সেন্ট্রাল হারে যা ট্রিটমেন্ট ফ্যাক্টর থেকে শুরু করে যে বৃদ্ধিটা দরকার 3% যেটা বৃদ্ধি, সেটা নিঃসন্দেহে হবে। ওনাদের ভাবার দরকার নাই। আর আজকে না, আমার প্রশ্নটা আছে, তাহলে সুপ্রিম কোর্ট কি দিতে বললো? সুপ্রিম কোর্ট বকেয়া দিয়ে যে 25% দিতে বললো, সেটা কি জন্য বললো? 1 তারিখে বেতন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। ওরা সিপিএম এর সবাই 20 তারিখ মাস পার হওয়ার 20 তারিখ 15 তারিখে বেতন হতো, এবং বলে দিয়েছিল বুদ্ধদেব আর জ্যোতি বসু বলে দিয়েছিল আর বেতন দিতে পারবে না। 1 তারিখের বেতন নিয়ে একটু কথা বললাম, জানা দরকার। 1 তারিখের একটা কথা নিয়ে আমি বলি। 1 তারিখে বেতন 380 F 2008 সালে দিনের গভর্নমেন্ট একটা অর্ডার বের করেছিল। সেই অর্ডারে বলেছিল যে ধরনের চাকরি করুক না কেন তার বেতন, সম্মানী, ওয়েজেস, স্যালারি সমস্ত কিছু পরবর্তী মাসের 1 তারিখে হবে। যদি 1 তারিখ বন্ধ থাকে তাহলে 2 তারিখে হবে। যদি
থাকে তাহলে পূর্ববর্তী বছর- বরঞ্চ এত কিছুর মধ্যে ভোটাররা কোথায়? যে সমস্ত ভোটাররা, মানুষ তো হ্যারাস হচ্ছে, সাধারণ মানুষ তারা তো হয়রানির শিকার হচ্ছেন। মানুষের জন্য ভোটাধিকার কেড়ে নিয়েছে বিজেপি, উত্তর দিবে বিজেপি নির্বাচন কমিশন। আমরা 23 তারিখ আর 29 তারিখ গোটা আমাদের রায়গঞ্জ থেকে, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে আমরা দেখিয়ে দিব মানুষ যে ধরনের রাগ অসন্তোষ প্রকাশ। 2024-এর সময় আপনি ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তখন অবৈধ ছিল না। যখনই 26-এ আসলেন 2 বছরের মধ্যে তারা অবৈধ হয়ে গেল, অনুপ্রবেশকারী। আমরা চাই রোহিঙ্গা কোথায়, ও আমরা চাই বাংলাদেশি কোথায়? আরে 13-14 নম্বর অঞ্চলে যান, যারা বাংলাদেশি হিন্দুগুলো ছিল তাদেরকেও বাঁচানোর চেষ্টা করতেছে বিজেপি। আর সিএ করে বাঁচানোর চেষ্টা করছে। সিএ করেছিল আসামে, হিন্দু 16 লক্ষ নাম বাদ গেছিল, বাংলাতেও এরকম করে বাদ দেওয়ার চেষ্টা। মতুয়াদেরকে সাপ্রি ইসে দেখ, মতুয়াদেরকে বাঁচাক তারা, মতুয়াদের ভোট নিয়েছে, মতুয়াদেরকে বাঁচাতে পারছে না, মুসলিমদের বাঁচাতে পারছে না, হিন্দুদের বাঁচাতে পারছে না। যতীনবাবু কি বলবেন? বলা আছে অনেক কিছুই। প্রথম কথা বলি, গোয়েবলসীয় একটা তত্ত্ব আছে, একটা মিথ্যা যদি রিপিটেডলি বলা হয় সেই মিথ্যাটা সত্যি হয়ে যায়। এটা সর্বপৃথিবী মানে পৃথিবী জুড়ে এটা চলে। এই কিছুক্ষণ আগে শুনলাম যে ইয়েতে রোহিঙ্গা নাকি খুঁজে পাওয়া যায়নি। যেদিন এসআইআর ঘোষণা হয়ে গেছিল তারপরের অন্তত পক্ষে 20 দিন স্বরূপনগর, গোটা স্বরূপনগর ফাঁকা হয়ে গেছে, একটার পর একটা কলোনি ফাঁকা হয়ে গেছে। এবং সমস্ত নিয়ে কেন দেখেননি? পেপারে বেরোয়নি, টিভি কভার করেনি, বেরিয়েছে। তারা কারা? এই কংগ্রেস বিজেপিকে ভোট দেয়, এই জন্য বিজেপির কথা বলছে। বিজেপির প্রশ্ন করতে হয়, প্রশ্ন করার সংসাহস নয়, শাস্ত্রে আছে অন্ধবিশ্বাস, বুদ্ধিহীনতার অন্তর্ভুক্ত। বিজেপিকে ভোট দেয় তাই জন্য বলছে। বিজেপির বি টিম, সিপিএম। আপনারা তো বিজেপিকে বলতেই দিচ্ছেন না, বিজেপির উত্তরটা হয়তো আপনিই দিয়ে দিলেন, কিন্তু আপনার কি কিছু বলার আছে এই বিষয়ে? শুনুন, একটা হচ্ছে ওরা বাংলার জয় বলে চিৎকার করছে। আমরা বলছি বাংলারই সোনার বাংলার জয় হবে, সোনার বাংলা করবে। ওই বাংলায় করে থেকে বিহারে জয় হবে নাকি? কাকে বোঝাচ্ছে বাংলা? শ্যামাপ্রসাদকে বাঙালি ছিলেন না? শুনুন, যদি কোনো তৃণমূল যারা কোনো তারা সবাই বাঙালি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তৃণমূল করতেন, তাহলে বিবেকানন্দ তৃণমূল করতেন, নেতাজি তৃণমূল করতেন, বাঙালি থাকবেন না তো? এই 3 দিনের তৃণমূল বাঙালি আগে দেখাচ্ছে। রবীন্দ্রনাথ সান্যাল বিদ্যাসাগর কি তৃণমূল ছিলেন বাঙালি? মনীষীদেরও চলে আসতে হচ্ছে। মনীষীরা কোথায় ছিলেন এখন তারাও হয়তো ভাববেন, কি বলবেন? মনীষীরা গোটা ভারতবর্ষের জন্যই ছিলেন। আসলে তৃণমূল আসার পর থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত মনীষীরাই বোধহয় তৃণমূল করতেন, ঠিক আছে? কারণ মনীষীদের ছবির পাশে সবসময় আমরা মমতা ব্যানার্জির ছবি দেখি 2011 সালে। আপনি যদি নন্দনের ফিল্ম ফেস্টিভ্যালও দেখেন 2011-র আগে বামপন্থী আমলে সেখানে বড় বড় বাঙালি পরিচালকদের ছবি থাকতো, এখন শুধুমাত্র মমতা ব্যানার্জির ছবি থাকে। মমতা ব্যানার্জি গান লেখেন, ছবি আঁকেন, ভাবতেই পারেন ওনারা পড়ে অভ্যস্ত আছেন, হাম্বা কুম্বা কি সব ওনারা পড়েন, ওনারা হয়তো শুনে খুশি হয়। কিন্তু আমরা সে সমস্ত বাংলার মানুষ সে সমস্ত শুনতে চাই না। বাংলার মানুষ ইডেনে গিয়েছিল মেসিকে দেখতে, অরূপ বিশ্বাসকে দেখে ফেরত এসছে। তো এই সব জায়গায় কি হয়, এই তৃণমূলের একটা অভ্যেস হয়ে গেছে সামাজিক ক্ষেত্রগুলোকে হচ্ছে ভোটারদের কথা হচ্ছিল, এই ভোটাররা এত কিছু নিজস্ব সম্পত্তি মনে করে। অনুব্রত মণ্ডল 2023-এর পঞ্চায়েত ভোটের এত কিছুর মাঝে যারা ভোট দিয়ে আসলেন এতদিন ধরে, এত বছর ধরে, তার মধ্যেও তো কিছু রয়েছে যারা হয়তো বহিরাগত হতে পারে বা যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে অনুপ্রবেশের, সেরকম বাদ দিয়ে ছাঁকনিতে দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো বাদ যাচ্ছে, যেমন অভিযোগ আমরা পাচ্ছি দীর্ঘদিন ধরে। তাদের জন্য আপনাদের পদক্ষেপ কি, আপনাদের অবস্থান? আমাদের পরিষ্কার অবস্থান হচ্ছে কোনো বৈধ ভোটারকে বাইরে রেখে ভোটার লিস্ট ফাইনালাইজ করা যাবে না। যাদের নাম বাদ পড়বে, এই ডিলিশন লিস্টে যাদের নাম আসবে তাদেরকে রিঅ্যাপ্লাই করার সুযোগ দিতে হবে। সেই সুযোগ দিয়ে তাদেরকে নিজের পক্ষ রাখার সুযোগ দিতে হবে। তারপর যদি তারা চিহ্নিত হন যে অবৈধ ভোটার, তাহলে সেক্ষেত্রে নাম বাদ। এক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যের অনেক মন্ত্রী বা প্রাক্তন মন্ত্রীরা যারা ছিলেন অনেকেরই নাম কিন্তু বাদ যাচ্ছে, অনেক রাজনীতিবিদের নাম যাচ্ছে। তারা যে এত বছর ধরে থাকলেন, তাহলে কি তারা প্রত্যেকেই অবৈধ? অবৈধ কিনা জানি না, তবে টিএমসির রাজ্যসভার এমপির সাথে সিমির যোগাযোগ পাওয়া গিয়েছিল এবং তাকে অ্যারেস্ট করা হয়েছিল পরে।
তৃণমূলের নদিয়া জেলার এক পঞ্চায়েতের প্রধান সে বাংলাদেশি, পরে প্রমাণিত হয়েছে। সুতরাং মানে তৃণমূলের নেতা মন্ত্রীদের দায়িত্ব আমরা নেব না, একেবারেই নেব না। যারা বৈধ ভোটার, সে নেতা হোক, মন্ত্রী হোক, সাধারণ মানুষ হোক, তাদের নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত। অনেক মনীষীরা রয়েছেন বা যারা বর্তমানে রয়েছেন, অনেক নোবেলজয়ী রয়েছেন, তাদের ক্ষেত্রে কি বলবেন? তাদের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে যেহেতু পুরোটা এখন জুডিশিয়াল অফিসারদের দায়িত্বে রয়েছে, তাহলে আমরা ভারতবর্ষের সেই জুডিশিয়াল অফিসারদের ওপর ভরসা রাখি যে তারা যে ভেরিফিকেশনগুলো করবেন সেগুলো ন্যায্য হবে, এবং পরবর্তীতে ট্রাইব্যুনালের মাধ্যমে যদি তাদের নাম কোনো কারণে বাদ পড়ে থাকে, ট্রাইব্যুনালের মাধ্যমে অ্যাপ্লাই হবে, সেখানেও ভেরিফিকেশন হবে, তারপর তাদের নাম নিশ্চয়ই। জীবনের একেবারে শেষ প্রান্তে এসে যখন এই ধরনের জিনিস দেখতে হচ্ছে, কেশববাবু, যেই মানুষটা নোবেল নিয়ে আসলো দেশের জন্য, তাকে যখন এইসব কিছু করতে হবে, ট্রাইব্যুনাল পর্যন্ত যেতে হবে, কি বলবেন এই বিষয়ে? কতটা বেদনাদায়ক। নিয়ম আইন সবার জন্য সমান, এটার জন্য গর্ব হওয়া উচিত। এটাকে এইভাবে না দেখে এটার জন্য গর্ব হওয়া উচিত। তাকেও ওই নির্বাচন কমিশনের কাছে প্রমাণ দিতে হচ্ছে নাগরিকত্ব নিয়ে, এটা নিয়ে গর্ব হওয়া উচিত যে এইটা হচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের স্বতন্ত্রতা, স্বাভিমানের এবং একটা নিয়ম। এটা কি কোথাও ভুল বলে মনে করেন? ভুল হচ্ছে। শুনুন, কাগজে কলমে যদি কোথাও মিল না থাকে, তার জন্য তাকে যদি ওটা প্রমাণ করে ঠিক করতে হয়, তার এই তো ব্যবস্থা মাত্র, এই জন্য কাউকে অসম্মানিত করা নয়। তো এতদিন ধরে তার যে ডকুমেন্টস, সেগুলো কি তাহলে ভুল ছিল? হ্যাঁ, এতদিন ধরে যে তার যে পেপারস, তার যে ডকুমেন্টস, সেগুলো কি তাহলে ভুল ছিল? না, ভুল ছিল না, সবই ঠিক ছিল। মূল ব্যাপারটা হচ্ছে এই যে চারটা জিনিস আছে, আপনি ওই ঘর থেকে এলেন, এসে ওখানে দাঁড়িয়ে আপনাকে চুজ করতে বলা হলো, আপনি চুজ করার আগে আপনার নিজের স্বার্থটা আগে দেখবেন, ওটা হচ্ছে লোভ, ওটা হলো লোভ। এটাকে বলে চয়েস অফ টেকনিক। এখন সমস্ত জিনিসগুলো চয়েস অফ টেকনিকের উপরে চলছে। না, তাহলে পরে একটু সহজ করে দর্শকদের বলুন যে ধরুন যে যারা নোবেল জয়ী বা যারা ক্রিকেটার, আমি মন্ত্রীদের কথাও বাদ দিচ্ছি, সেই সমস্ত মানুষরা যারা আমাদের ভারতবর্ষকে বিশ্ব দরবারে নিয়ে গেছে, তাদের কি কোনো লোভ থাকতে পারে? শুনেছেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি রিটায়ার করার পর রাজ্যসভার সভাপতি মেম্বার হয়? কেন হয়? এই ভেরি রিসেন্ট দেখা গেছে সামরিক বাহিনীর প্রধান বা পদাধিকারী, অন্ততপক্ষে মেজর জেনারেল বা তার ঊর্ধ্বে যারা থাকে, তারা কখনো ওখান থেকে বেরিয়ে আসার পর তারা কখনো সরকারি কোনো কাজে যুক্ত হয় না। তাদেরকে নির্দিষ্ট বিজনেস বা অন্য ক্ষমতা থাকলে সেগুলো করে দেওয়া হয়। তারপরেও ওরা কিন্তু রাজনীতিতে গিয়ে ঢোকে। কেন ঢোকে? কারণটা কি? লোভ। আমি এই লোভের কথাটাই বলে আসছি। এই লোভটাকে এখন চালিয়ে দেওয়া হচ্ছে, ইচ্ছা করে চালিয়ে দেওয়া হচ্ছে সমাজের মধ্যে। লোভ নাও, তুমি এই করবে, তুমি আমাকে ভোটটা দেবে। না, তাহলে সেই ক্ষেত্রে মানুষগুলো তারা কি করবে? হ্যাঁ, বুঝতে পারলাম। মানুষগুলো কি করবে? মানুষগুলো দেখুন, মানুষ হচ্ছে অসহায় রয়েছে। বৃদ্ধ মানুষদেরকেও আমরা দেখেছি লাইনে দাঁড়িয়ে, কেউ আবার বিএলওদেরকে দেখেছি মৃত্যুর দিকে যেতে। আপনারা তাদের জন্য কি করবেন? দেখুন, আমরা তাদের জন্য শেষ পর্যন্ত আমাদের লড়াই চলবে, এবং ট্রাইব্যুনাল পর্যন্ত। আজকে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন পাওয়ার সুযোগ পেয়েছে, বিহারে কিন্তু পায়নি, অন্য জায়গায় বিহারেও কিন্তু নাম বাদ দিয়েছিল। নাম ছাঁটাই করার পরেও তারপরে যখন দেখছিল হারছে, তারপরে যে অফিসারদেরকে চেঞ্জ করে নিয়ে আসছিল, তাদের মাধ্যমে উইনিং সার্টিফিকেট নিয়ে নিচ্ছে। সেম ক্যাটেগরিতে এতে একইভাবে সেই আশঙ্কা করছেন? 100%। না হলে পরে কি বিহারে বা বাইরে, ইউপি, উত্তরপ্রদেশ, বাংলার কোনো আধিকারিক নাই? প্রতিদিন চেঞ্জ চলছে। কমিশন তো তার খেয়াল খুশি মতো যেটা ভালোভাবে হবে, মানুষ যাতে ভোট দিতে পারে, সেই পদক্ষেপই নেবে। কমিশন তা করছে না তো। কমিশন যদি তাই করতো, 3000 কোম্পানি লাগবে কেন? 5000 নিয়ে আসুক। এটা অন্য জায়গাগুলোতে করলো না কেন? এক নাম্বার পশ্চিমবঙ্গের কথা বলে, পশ্চিমবঙ্গে 2024-এর নির্বাচন। এক মিনিট, পশ্চিমবঙ্গে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে, সেজন্য 2021-এর নির্বাচনের সময় সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হয়েছিল। কোন সিপিএম এর সময়কার মতো লাঠিয়ালাদেরকে ওই রাস্তা থেকে ছেলেপেলেগুলোকে নিয়ে গিয়ে ভোট করায় নাই। সিপিএম এর তাই হতো। ভোটার লিস্ট ছিল না। এরা যে ভোটার লিস্ট সাপ্লিমেন্টারি কথা বলছে, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। সিপিএম জোর করে দিয়ে বাড়িতে ঢুকে ভোট কেটে দিত অথবা হাত কেটে দিত।
দিত অথবা সাদা থান রেখে দিত, এই ইতিহাসটা মনে রাখা দরকার ওনা সিপিএমের বন্ধুকে। দ্বিতীয় কথা, সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, আমাদের এখানটায় কিন্তু বাংলার মানুষ খুব সচেতন মানুষ। যতই বাইরে থেকে 2021-এও তো নিয়ে এসেছিল, শুধু শীতলকুচিতে একটা হচ্ছে সিআরপিএফ এর গুলিতে 2 জন মারা গেছিল, আর কোনো জায়গায় কোনো শান্তিপূর্ণ নির্বাচন ছিল। নির্বাচন কমিশন বলেছে, ওনাদের মিথ্যা কথা বললে হবে না। 86 রানা 840টা বুথ জ্যাম, এগুলো স্বপ্নে অলিক কল্পনা, গণশক্তি পেপারের ঘটনা, এগুলো বলে গণশক্তি পেপারের ঘটনা। ওই গণশক্তি এবারে কি পরিণতি? এবারে ভোটাররা কি ভোট দিতে পারবে? ভোটাররা কতজন, মানে কিভাবে কি হবে? আপনাদের পরিকল্পনা কি রয়েছে ভোটারদের নিয়ে? নির্বাচন কমিশনার যে ধরনের পদক্ষেপ নিচ্ছেন, আমি আশাবাদী যে এবার জনগণ নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারবে, এটা আমি বিশ্বাস রাখছি। অবশ্যই ভোটাররা নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন, ভোটাররা অবশ্যই নিজেদের ভোট দেবেন এবং সঠিকভাবে সঠিক প্রার্থীকে তারা পছন্দ করবেন, এটাই কিন্তু আমাদের সবার কাছে কাম্য। তবে আগামীতে এই আলোচনা চলতেই থাকবে, আগামীতে কার শিবিরে হাওয়া ওঠে সেদিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে। আপনারা ততক্ষণ দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। উকি মারেন কেন কর্তা? কে বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।